আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ন্যাশনাল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ আমি একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অধ্যায় 2 গুণগত রসায়নের একটি গাণিতিক সমস্যা আমরা আজকে সমাধান করব। আমরা প্রথমেই প্রশ্নটি আমরা একটু পড়ে নেই, তারপর আমরা গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করব। বলা হচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বিকারে স্ট্রনশিয়াম ক্লোরাইডের একটা সম্পৃক্ত দ্রবণ আছে। স্ট্রনশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফলের মান এখানে উল্লেখ করা হয়েছে 8 × 10⁻⁻10। ওই বিকারের দ্রবণে যদি আমরা আরো একটি দ্রবণ যোগ করি, যেটি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, যার ঘনমাত্রা 0.1 মোলার ঘনমাত্রা, সেক্ষেত্রে আমাদের প্রথম যে প্রশ্নটি সেটি হলো পানিতে স্ট্রনশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। আর দ্বিতীয়ত মিশ্রিত দ্রবণে স্ট্রনশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় আমাদের আবার পুনরায় করতে হবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে প্রথম বিকারে যে স্ট্রনশিয়াম ক্লোরাইড ছিল তার দ্রাব্যতা প্রাথমিকভাবে আমাদের বের করতে হবে। দ্বিতীয়ত আমরা যখন দ্বিতীয় বিকারের দ্রবণ প্রথম বিকারে যখন আমরা দ্রবীভূত করব, একসাথে মিশ্রিত করব, তখন মিশ্রিত দ্রবণে স্ট্রনশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা পরিবর্তন হবে। সেই দ্রাব্যতার মান কত হবে সেটি আমাদের আবার নির্ণয় করতে হবে। আমরা প্রথমে আমরা প্রথম প্রশ্নটি ক নম্বর প্রশ্ন আমরা সলভ করব। সেটা হলো আমরা লিখব জলীয় দ্রবণ স্ট্রনশিয়াম ক্লোরাইড নিম্নরূপ বিয়োজিত হয়। কিভাবে বিয়োজিত হয়? আমরা যদি এভাবে লিখি সরাসরি স্ট্রনশিয়াম ক্লোরাইড এটি জলীয় দ্রবণ। অর্থাৎ যদি আমরা এখানে পানি দেই, পানির উপস্থিতিতে এই যে যৌগটা, এই যৌগটা আয়নিক যৌগ হয়, এটি পানিতে বিয়োজিত হবে। বিয়োজিত হয়ে যদি আয়নে পরিণত হবে, আমরা জানি স্ট্রনশিয়াম Sr2+ ক্যাটায়নে পরিণত হয় আর ফ্লোরিন ফ্লোরাইড আয়নে পরিণত হয়। এখানে ফ্লোরিন বাম পাশে পরমাণু ছিল কিন্তু দুটি, সুতরাং আয়ন উৎপন্ন হবে দুটি আয়ন উৎপন্ন হবে। আমরা যদি ধরে নেই স্ট্রনশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা আমরা যদি S ধরি, তো সেক্ষেত্রে স্ট্রনশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা S যদি হয়, তো সেক্ষেত্রে এটি যদি S হয়, তাহলে এটির যে ঘনমাত্রা বা দ্রাব্যতা এটি হবে S, আর এটি যদি 2F আছে, অর্থাৎ এটা হবে 2S। মানে এটা কেমন লিখলাম আমরা? কারণ এটি স্ট্রনশিয়াম ক্লোরাইডের 1 মোল ছিল। 1 মোল স্ট্রনশিয়াম ক্লোরাইড থেকে স্ট্রনশিয়াম আয়ন উৎপন্ন হচ্ছে 1 মোল, কিন্তু ফ্লোরাইড আয়ন উৎপন্ন হচ্ছে কিন্তু 2 মোল। তার মানে এটির দ্রাব্যতা যা হবে, এটি সমমোল উৎপন্ন হওয়ার কারণে এটির দ্রাব্যতা সেম হবে, কিন্তু এটি দ্বিগুণ মোল বিশিষ্ট উৎপন্ন হয় এই ফ্লোরাইড আয়নের দ্রাব্যতা কিন্তু ডাবল হয়ে যাবে 2S। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমরা স্ট্রনশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা আমরা নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি যে অতএব স্ট্রনশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল, অতএব স্ট্রনশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল যদি আমরা কেএসপি করি, কেএসপি সমান কি লিখতে পারি আমরা? স্ট্রনশিয়াম আয়নের ঘনমাত্রা আমরা সূত্র জানি Sr2+ এই আয়নের ঘনমাত্রা ইনটু ফ্লোরাইড F, এই আয়নের ঘনমাত্রা, তাই না? যদি আমরা কোনো দ্রবণের দ্রাব্যতা গুণফল যদি আমরা বের করতে চাই, তো সেক্ষেত্রে সূত্র হলো ওই দ্রবণে উপস্থিত আয়নগুলোর ঘনমাত্রার গুণফল, এটা আমাদের গুণ করতে হয়, মানে ঘনমাত্রাগুলোকে গুণ করতে হয়। আমরা এটি সূত্র থেকে আমরা জানি সেটা হলো যে কোনো আয়নের আগে যদি কোনো সংখ্যা থাকে, সেক্ষেত্রে সেই সংখ্যাটা ওই ঘনমাত্রার উপর পাওয়ার হিসাবে বসে। অর্থাৎ আগে 2 থাকার কারণে এই 2টা এখন হয়ে যাবে পাওয়ার। ওকে, সেক্ষেত্রে আমরা যদি এখানে মান বসাই, আমরা জানি স্ট্রনশিয়াম আয়নের ঘনমাত্রা আমরা যদি S বলি এবং ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা যদি আমরা 2S বলি, তাহলে এটার উপর যদি আমরা পাওয়ার দিই, তো সেক্ষেত্রে কত হয়? 2 × 4 S², অর্থাৎ 4S³ S এর সাথে গুণ করলে আমরা 4S³ পেলাম। অর্থাৎ স্ট্রনশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল আমরা পেলাম 4S³। কিন্তু আমাদের এখানে কিন্তু এই দ্রাব্যতা গুণফলের মান কিন্তু দেওয়া আছে 8 × 10⁻⁻10। এটাও দ্রাব্যতা গুণফল, এটাও দ্রাব্যতা গুণফল, তার মানে এই দুটি মান কিন্তু অবশ্যই সমান হবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, আমরা সাইডে করতে পারি প্রশ্ন মতে 4S³ সমান 8 × 10⁻⁻10। তাহলে S³ সমান কত? 8 × 10⁻⁻10 ডিভাইডেড 4, বা S সমান তাহলে কত? 8 × 10⁻⁻10 4, এটার উপর একটা 3, তাই না?
এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো সেক্ষেত্রে কত হয় আমরা একটু দেখি। 8 into 10 to the power minus 10 divided 4 1 divided 3, সেক্ষেত্রে আমরা যে মান পাই সেটা হচ্ছে একবারে যদি আমরা মান বসাই তো সেটা হলো যে s সমান 5.848 into 10 to the power minus 4। আচ্ছা, তো দ্রাব্যতা এটাই মূলত কিন্তু আমাদের এত মোল পার লিটার, এটা হবে এত মোল পার লিটার, এটাই কিন্তু আমাদের উত্তর। আমাদের প্রশ্নে যেটা ছিল যে পানিতে স্ট্রোনশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা আমাদের বের করতে হবে। আমরা পানিতে স্ট্রোনশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা যেটা আমরা S ধরেছিলাম সেই S এর মান কিন্তু আমরা গাণিতিকভাবে খুব সহজভাবে কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম। আমাদের প্রথম অংশটি শেষ, আমরা এখন দ্বিতীয় অংশটি সমাধান করব। আমরা এটা মুছে দিতে পারি, আমরা সম্পূর্ণ মুছে দেই, এটা মুছে দেই। নম্বর প্রশ্নের উত্তর বলছে মিশ্রিত দ্রবণে স্ট্রোনশিয়াম ফ্লোরাইডের দ্রাবক। মিশ্রিত দ্রবণ মানে কি? মানে প্রথমে একটা পাত্রে কিন্তু স্ট্রোনশিয়াম ফ্লোরাইডের দ্রবণ আমরা তৈরি করেছিলাম। এরপরে ওই দ্রবণের মধ্যে যদি আমরা আরো একটা দ্রবণ যদি আমরা যোগ করে মিশ্রিত করি তো সেক্ষেত্রে প্রাথমিকভাবে প্রথম দ্রবণের যে দ্রাব্যতা বা ঘনমাত্রা যেটি ছিল আরেকটি দ্রবণ দ্রবীভূত করার পর আগের দ্রবণের যে দ্রাব্যতা বা ঘনমাত্রা সেটি কিন্তু আর আগের মতো থাকে না, সেটা পরিবর্তিত হয়। সেটা পরিবর্তিত হয়ে সেটার দ্রাব্যতা কত হবে সেটা আমরা যদি ধরে নেই যে S1 হবে, সেক্ষেত্রে আমরা S1 ধরে আমরা অঙ্কটা সমাধান করতে পারি। আমরা প্রথমে ধরবো যে ধরি মিশ্রিত দ্রবণের SR F2 এই যে দ্রাব্যতা সেটা পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন কত হয়েছে? আমরা ধরলাম যে S1। মিশ্রিত দ্রবণে স্ট্রোনশিয়াম ফ্লোরাইডের যে দ্রাব্যতা সেটা হলো S1 যদি হয় তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা প্রথমে স্ট্রোনশিয়াম ফ্লোরাইডের যে বিয়োজন পানিতে সেটা আমরা দেখাবো স্ট্রোনশিয়াম ফ্লোরাইড, এটা পানিতে দিলে SR2 প্লাস আর হলো F মাইনাস আর এটা 2, তাই না? আমরা এটা কিছুক্ষণ আগে বিয়োজনটা আমরা দেখেছি। একই সাথে আমরা স্ট্রোনশিয়াম ফ্লোরাইডের দ্রবণের মধ্যে আমরা আরেকটা দ্রবণ দেবো সেটা হলো সোডিয়াম ফ্লোরাইড। আমরা এটাও দেখি সোডিয়াম ফ্লোরাইড, এটাও পানিতে কিন্তু এটাও উভমুখীভাবে বিয়োজিত হবে হয়ে সোডিয়াম আয়ন উৎপন্ন করবে আর ফ্লোরাইড আয়ন উৎপন্ন করবে। আচ্ছা, তার মানে একটা দ্রবণে আমরা এই দুই প্রকার দ্রব্য দ্বারা আমরা একটা নতুন দ্রবণ তৈরি করলাম, যেই দ্রবণে অ্যানায়ন দুটি কিন্তু সেম। প্রথম দ্রবণে প্রথমে বিকারে যেটি ছিল সেখানে কি অ্যানায়ন ছিল ফ্লোরাইড আয়ন, আবার আমরা যে দ্রব্য আবার আমরা দিলাম তাতেও কিন্তু অ্যানায়নটা সেম ফ্লোরাইড, তাই না? অ্যানায়নটা কিন্তু উভয় ক্ষেত্রেই সেম। যেহেতু এই দ্রবণে একই রকম দুইটা অ্যানায়ন দেখা যাচ্ছে অর্থাৎ দুইটা আয়ন সেম দেখা যাচ্ছে, সুতরাং এই দ্রবণকে আমরা বলি সম আয়ন একটা দ্রবণ। যেখানে দুইটা আয়ন সেম একই, এই দ্রবণকে আমরা বলি সম আয়ন একটা দ্রবণ। সেক্ষেত্রে সমায়ন দ্রবণের ক্ষেত্রে যদি আমরা কোনো একটা বিশেষ দ্রব্যের যদি আমরা দ্রাব্যতা নির্ণয় করতে চাই সেই পদ্ধতিটা আসলে কি সেটা আমরা এখন শিখব। সেটা আমরা জানি যে স্ট্রোনশিয়াম ফ্লোরাইডের যদি আমরা শুধুমাত্র দ্রাব্যতা বের করতে চাই, দুটি দ্রব্য দ্বারা সংগঠিত দ্রবণে শুধুমাত্র যদি আমরা স্ট্রোনশিয়াম ফ্লোরাইড এটি যদি দ্রাব্যতা যদি আমরা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে এটি আমরা নির্ণয় করব? আমরা ধরেছি যে নতুন যে দ্রবণ অর্থাৎ মিশ্রিত দ্রবণ, এই দুটি দ্রব্য দ্বারা সংগঠিত যে নতুন দ্রবণ সেই নতুন দ্রবণের অর্থাৎ মিশ্রিত দ্রবণের যে দ্রাব্যতা স্ট্রোনশিয়াম ফ্লোরাইডের যে দ্রাব্যতা সেটা আমরা ধরেছি S1। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যত স্ট্রোনশিয়াম ফ্লোরাইড এর দ্রাব্যতা গুণফল। এই ক্ষেত্রে আমরা এখন যেটা লিখতে পারি সেটা হলো দ্রাব্যতা গুণফল একবারে আমরা লিখতে পারবো, সমস্যা নেই। দ্রাব্যতা গুণফল আমরা যদি KSP দ্বারা আবার যদি আমরা প্রকাশ করি সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা প্রথমে স্ট্রোনশিয়াম যে আয়ন SR2 প্লাস এটার ঘনমাত্রা লিখব, তারপর ফ্লোরাইড যে আয়ন তার ঘনমাত্রা আমরা লিখব। আমরা জানি এই ফ্লোরাইড আমরা স্ট্রোনশিয়াম ফ্লোরাইডের আমরা ঘনমাত্রা নির্ণয় করছি, অর্থাৎ এখানে কিন্তু ফ্লোরাইড আয়ন কিন্তু দ্বিগুণ উৎপাদন হচ্ছে, অর্থাৎ এই দুইটা কিন্তু পাওয়ারে বসবে, এটা আমরা শিখেছি। আচ্ছা, এখন আমাদের যেটি লাগবে সেটি হলো স্ট্রোনশিয়াম আয়নের আমাদের ঘনমাত্রা লাগবে এবং ফ্লোরাইড আয়নের আমাদের ঘনমাত্রা লাগবে। সেক্ষেত্রে ঘনমাত্রা আমরা কিভাবে আমরা নির্ণয় করতে পারি? আমরা যে সাইড নোটে যদি আমরা লিখি
যে স্ট্রনশিয়াম আয়নের যে ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেটে যদি আমরা লিখি এটার ঘনমাত্রা সেটা কত, আমরা এই স্ট্রনশিয়াম ক্লোরাইড এটার ঘনমাত্রা যদি বা দ্রাব্যতা যদি আমরা S ধরি, S1 যদি আমরা ধরি, তাহলে এটির দ্রাব্যতাও কিন্তু বা ঘনমাত্রা S1, তাহলে এটির ঘনমাত্রা আমরা S1 পেলাম। আচ্ছা, একই সাথে ফ্লোরাইড এর ঘনমাত্রা কত হবে? ফ্লোরাইড এটার ঘনমাত্রা বা দ্রাব্যতা কত হবে? এটার ঘনমাত্রা বা দ্রাব্যতা হবে হচ্ছে 2S1। নরমালি কি হবার কথা? 2S1 হবার কথা। তো সেক্ষেত্রে আমরা যদি 2S1 যদি আমরা লিখি এটাই হওয়ার কথা, কিন্তু আমরা মিশ্রিত দ্রবণে আরো একটা ফ্লোরাইড আয়ন দেখতে পাচ্ছি। মিশ্রিত দ্রবণে আমাদের আরো একটি ফ্লোরাইড আছে, অর্থাৎ এই স্ট্রনশিয়াম ফ্লোরাইডের মধ্যে শুধুমাত্র আগের ফ্লোরাইড আয়নই নয়, বরং নতুন ভাবে আরো একটি ফ্লোরিন পরমাণু, আরো একটি ফ্লোরাইড আয়ন আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে এই ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা এই ফ্লোরাইড আয়নের ঘনমাত্রার সাথে এখন যোগ হবে। এটির ঘনমাত্রা কত আমরা জানি, আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে এই যে সোডিয়াম ফ্লোরাইড এটির ঘনমাত্রা 0.1, তার মানে এটির ঘনমাত্রা 0.1, তার মানে এটির ঘনমাত্রা হলো 0.1, তার মানে এই আয়নের ঘনমাত্রার সাথে এই আয়নের ঘনমাত্রা এখন যোগ হবে, তাহলে কত হবে? 0.1। আচ্ছা, এটা আমরা পেলাম ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা। এখন যদি আমরা মানগুলো বসাই সেক্ষেত্রে আমাদের জাস্ট ক্যালকুলেশন করতে হবে। এটির মান হলো S1 আর এটির মান হলো 2S1 0.1 হোল স্কয়ার। এটাকে আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে। আমরা ক্যালকুলেশন করি, S1 থাকলো আর এটাকে যদি a প্লাস b হোল স্কয়ার সূত্রে আমরা যদি ভেঙে দেই তাহলে a স্কয়ার প্লাস 2ab 2ab অর্থাৎ 2 দুগুণে 4, এটার সাথে গুণ করলে 0.4 S1 হবে প্লাস b স্কয়ার। এটা যদি আমরা স্কয়ার করি তাহলে 0.01 হয়। আচ্ছা, এবার যদি আমরা এটাতে গুণ করে দিই তো সেক্ষেত্রে আমরা পাই 4S1, এই দুটো গুণ করলে কিউব হয়ে যাবে, তাই না? আর S1 গুণ করে S স্কয়ার হয়ে যায় 01S। আমরা এই পর্যন্ত পেলাম। এটা আমরা কি পেলাম? এটা আমরা যেটা পেলাম সেটা হলো স্ট্রনশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল আমরা পেলাম। এখন দ্রাব্যতা গুণফল থেকে যদি আমরা S এর মান যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে আমরা সাইডে একটু মুছে দেই। আমরা দ্রাব্যতা গুণফলের মান বের করলাম স্ট্রনশিয়াম ফ্লোরাইডের। আমরা জানি যে কোন একটা নির্দিষ্ট দ্রবের দ্রাব্যতা যে গুণফল, কোন একটা নির্দিষ্ট দ্রবণে কোন নির্দিষ্ট দ্রবের দ্রাব্যতা গুণফলের মান কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু কখনোই পরিবর্তন হয় না। সেক্ষেত্রে আমরা ওই দ্রবণের যতগুলো দ্রব্যই আমরা যোগ করি না কেন সেক্ষেত্রে নির্দিষ্ট দ্রবের দ্রাব্যতা গুণফলের মান কিন্তু এটা অপরিবর্তনীয়, অর্থাৎ এটা কনস্ট্যান্ট, ধ্রুবক। সেক্ষেত্রে এই স্ট্রনশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফলের মান এটি, আর এই যে দ্রাব্যতা গুণফলের মান যেটি আমাদের উদ্দীপকে দেওয়া আছে, এই দুটি মান কিন্তু অবশ্যই সেম হবে। সেক্ষেত্রে আমরা তাহলে কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো 4S³ প্লাস 0.4 এটা স্কয়ার প্লাস 01S1, এটা সমান আমরা লিখতে পারবো এই দ্রাব্যতা গুণফল, কারণ দুটি মানই কিন্তু পরস্পর সমান 10। আচ্ছা, এটা আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ত্রিঘাত সমীকরণ, তাই না? আমরা এই যে ত্রিঘাত সমীকরণ যেটা দেখতে পাচ্ছি তার ডান পাশে যে ধ্রুব সংখ্যাটি, এই সংখ্যাটি কিন্তু অতিশয় ক্ষুদ্র একটি সংখ্যা, 8 × 10⁻10, খুবই ছোট একটি সংখ্যা। ডান পাশে ধ্রুব সংখ্যা যত ছোট হয় এই সমীকরণ সমাধান করে S1 এর মান যেটা আমরা নির্ণয় করব সেই মানটা কিন্তু তত ছোট হবে। সেক্ষেত্রে S1 এর মান যত ছোট হবে, S1 এর মানকে যদি আমরা কিউব করি সেই মানটা আরো ছোট হবে। যদি আমরা সেটাকে বর্গ করি সেক্ষেত্রে আমরা একটা অতিশয় ক্ষুদ্র একটা মান পাবো, অর্থাৎ S1 এর মানটা এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো খুব ক্ষুদ্র একটা মান পাবো। আমরা যে কোনো ক্ষুদ্র মানকে যদি আমরা বর্গ করে দেই, এভাবে S1 এর মানকে যদি আমরা S1 এর মান যদি ক্ষুদ্র হয় সেটাকে যদি আমরা বর্গ করি তাহলে তার মান আরো ক্ষুদ্র হয়। S1 এর মান যদি ক্ষুদ্র হয় সেটাকে যদি আমরা ঘন করি সেক্ষেত্রে তার মান আরো ছোট হয়, আরো মানে ক্ষুদ্র হয়ে যায়। আমরা এই এত বেশি ক্ষুদ্র মান যেগুলো আমরা পাবো সেগুলোকে যদি আমরা অ্যাভয়েড করি তো সেক্ষেত্রে আমরা সহজে কিন্তু আমরা এগুলো সমাধান করতে পারি। সেক্ষেত্রে আমরা এখন যেটা করবো সেটা হলো এই যে উচ্চ ঘাত বিশিষ্ট যে পদ যেগুলো রয়েছে সেগুলোকে আমরা এখন বাদ দিয়ে দিতে পারি। বাদ দিয়ে দিলে আমরা সহজে এটা সমাধান করতে পারি। সেক্ষেত্রে আমরা কি লিখবো? এই দুটি পদ আমরা বাদ দিব, কারণ এই দুটো পদের মান খুবই ছোট। সেক্ষেত্রে আমরা লিখবো 0.01S1 8 × 10⁻10। আমরা সাইড নোট দিব, সেটা হচ্ছে যে S1 এর মান ক্ষুদ্র হওয়ায়
S1 কিউব ও S1 হোল স্কয়ার পদ দুটিকে মানে S কিউব যুক্ত যে পদ এবং S1 যুক্ত যে পদ এই দুটি পদকে আমরা বাদ দিয়ে পাই বা উপেক্ষা করে পাই। ঠিক আছে, আচ্ছা সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি তো S1 সমান কত হবে 8 × 10 ইনভার্স 10 0.01। S1 সমান যেটা আমরা পাবো 8 × 10 টু দি পাওয়ার -10। এটাই কিন্তু আমাদের উত্তর, এত মোল পার লিটার। এটার উত্তর হবে এত মোল পার লিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। সেটা হচ্ছে আমাদের যেটা বলা হচ্ছিল মিশ্রিত দ্রবণে স্টোনশিয়াম ফ্লোরাইডের দ্রব্যতা কত হবে, সেটা আমরা এই পদ্ধতিতে আমরা যে পদ্ধতি এখন শিখলাম, যে কোনো মিশ্রিত দ্রবণের ক্ষেত্রে যদি সেখানে সম আয়ন প্রভাব থাকে সেক্ষেত্রে আমরা সেই অঙ্কগুলোকে কিন্তু আমরা এই সহজ পদ্ধতিতে আমরা কিন্তু সহজেই সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে চাই। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।